অফিস আওয়ার কমিয়ে এনেছে, হরমুজ প্রণালীতে আমাদের কোনো বাধাই না থাকে, তাহলে জ্বালানি সংকটে আমরা কেন ধসে পড়ার উপক্রম হচ্ছি? সমস্যাটা আসলে কোথায়? ওগুলো টেকনিক্যালি আপনি একটা পুরো ওশান একটা বাইসাইকেল চালাচ্ছেন, মানুষ 6 ঘন্টা 7 ঘন্টার লাইনে দাঁড়ায় থাকতেছে মাত্র 300 টাকা তেলের জন্য। বা রাশিয়ার থেকে তেল, এর আগেও বিভিন্ন সংকটে ইউক্রেন ওয়ারের সময় রাশিয়া থেকে ইন্ডিয়াকে আমরা তেল আনতে দেখেছি, যে আমরা কিন্তু ওয়ার্ল্ডের আরএমজি এক্সপোর্টের দিক থেকে আমরা ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে রয়েছে, অর্থাৎ আমাদের এই ইন্ডাস্ট্রিটা আসলে $47 বিলিয়ন। আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন অ্যালোসন স্টুডিওজের এক্সক্লুসিভ পডকাস্ট। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন একটি সংকট যা শুধুমাত্র আমাদের রাষ্ট্র নয়, বরঞ্চ গোটা বিশ্বেরই অর্থনৈতিক এবং কাঠামোগত অস্তিত্বকে একটি হুমকির মধ্যে ফেলে দিয়েছে। এবং আমরা সম্প্রতি দেখেছি এই জ্বালানি সংকটের কারণে আমাদের দেশ সম্পর্কে বিভিন্ন ধরনের নিউজ আসছে, এবং সেই নিউজগুলোতে আমরা দেখছি যে বাংলাদেশ বিশ্বের প্রথম কান্ট্রি হিসেবে, অথবা যদি প্রথম নাও হয়, ওয়ান অফ দ্য ভেরি ফিউ ফার্স্ট কান্ট্রি হিসেবে বাংলাদেশ জ্বালানি সংকটে কলাপস করবে। এবং সরকারের থেকেও আমরা বেশ কিছু মেজার্স বা অ্যাকশন দেখেছি, যে সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের একটা নীতিগত সিদ্ধান্তের দিকে গিয়েছে, অফিস আওয়ার কমিয়ে এনেছে, মার্কেটের সময়সীমা বেঁধে দিয়ে কৃচ্ছ সাধনের নীতি গ্রহণ করেছে। কিন্তু অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন সংবাদে আমরা দেখতে পাই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের নাকি 6টি জাহাজের নিরাপদ যাত্রার বা সেফ প্যাসেজ দিয়েছে। এবং একই সাথে আমরা দেখতে পাই যে খোদ ইরানি রাষ্ট্রদূত, যিনি হচ্ছেন জলিল রাহেমি জাহানাবাদী, ঢাকায় প্রেস কনফারেন্স করে একথা কনফার্ম করেছেন। তাহলে সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জেগেই যায়, যদি হরমুজ প্রণালীতে আমাদের কোনো বাধাই না থাকে, তাহলে জ্বালানি সংকটে আমরা কেন ধসে পড়ার উপক্রম হচ্ছি? সমস্যাটা আসলে কোথায়? আসলে সমস্যাটা এটা অনেকগুলো স্তরে। আপনি যদি দেখেন যে বাংলাদেশে কি নিজস্ব কোনো তেল আছে? বাংলাদেশের নিজস্ব তেল নেই, বাংলাদেশ তেল প্রডিউসও করে না। কিছু গ্যাসের খনি আছে যেখান থেকে হয়তো কিছু বাই প্রোডাক্ট হিসেবে তেল পাওয়া যায়, যেটা নোওয়্যার নিয়ার এনাফ নিজেদেরকে সাস্টেন করার জন্য। তো আমরা স্বভাবতই বিদেশি তেলের উপর নির্ভরশীল। এখনও দেখেন বিদেশি তেল এখনও যেগুলো আসতেছে, আপনাকে বুঝতে হবে যে শিপে যে তেলগুলো আসে ওগুলো কেমন স্পিডে আসে। ওগুলো টেকনিক্যালি আপনি একটা পুরো ওশান একটা বাইসাইকেল চালাচ্ছেন, এটা হচ্ছে তাদের শিপ। আমাদের এখনও যে তেলগুলো আসতেছে এগুলা যুদ্ধ শুরু হওয়ার আগে যেগুলো রিলিজ ছাড়া ছিল ওইগুলো এখনও আসতেছে। আমরা এখনও কোনো সংকট পড়ে নাই, তাও আপনারা দেখতেছেন যে মানুষ 6 ঘন্টা 7 ঘন্টার লাইনে দাঁড়ায় থাকতেছে মাত্র 300 টাকা তেলের জন্য। 300 টাকা তেল, এই হচ্ছে বর্তমান অবস্থা। আপনি একটা জিনিস ভাবেন, যখন এই শিপের যে লাইনটা যেটা আছে ওটা যখন শেষ হয়ে যাবে, আমাদের যখন আর নতুন তেল আসবে না, তখন কি পরিমাণ কোলাপসড হবে। কারণ আপনি যদি দেখেন ইন্ডিয়ার মতো যে দেশগুলো আছে যারা কিন্তু তেল প্রডিউস করে নিজেদের মতো, তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ক্রুড অয়েল নিয়ে আসে, ক্রুড অয়েলগুলো রিফাইন করে বাইরের দেশগুলোকে সাপ্লাই দেয়। ওরা তো ক্রাইসিসে পড়বে না, ক্রাইসিস পড়বে কারা? আমরা, যাদের আসলে কোনো ঠিকভাবে রিফাইনারি নাই এবং ঠিকভাবে তেলের মজুদও নাই। এখন আপনি বলতে পারেন যে ভাই হচ্ছে ইরান তো 6টা শিপের পারমিশন দিচ্ছে। আপনি যদি দেখেন যে এই 6টা শিপের মধ্যে 5টা শিপে আসলে আসতে পারতেছে না। ইটস লাইক যে হচ্ছে আমাদের পারমিশন আছে যাতায়াত করার, কিন্তু মজুদ নাই। মানে আপনি যদি এটা ভালোভাবে দেখেন তাহলে আমাদের পারমিশন আছে যাতায়াত করার, কিন্তু আসলে আমাদের কাছে কোনো মাল নাই। কারণ কি, এর মধ্যে একটা শিপই খালি আসতে পারবে, আর বাকি যে 5টা ওইটা আমরা যাদের সাথে ডিল ছিল, কোম্পানিটার নাম কি, মোস্ট প্রবাবলি কাতার এনার্জি, ওদের কাছে ওদের ইন্টারনাল প্রবলেমের কারণে, যেহেতু যুদ্ধ হচ্ছে পুরো জায়গাতে, ওরা কোনো ধরনের শিপমেন্টে ব্যর্থ। ওদের এখন কোনো পারমিশন, ওদের নিজেদের ক্যাপাসিটি নাই যে হচ্ছে কোনো ধরনের প্রোডাক্ট ডেলিভারি করবে। তো এখন আমরা এই খালি পারমিশন নিয়ে কি করব? আসিফ, এমন একটা ইনফরমেশন দেখছি যে হচ্ছে কাতার এনার্জি নাকি ফোর্স ম্যাজিউর বা অনিবার্য কারণ দেখিয়ে এই সাসপেনশনটি আগামী 8 মে পর্যন্ত বলবৎ করেছে, যে 8 মে পর্যন্ত তারা কোনো এলএনজি সাপ্লাই দিবে না। অর্থাৎ আমরা কিন্তু এই জায়গাটায় হচ্ছে একটা ইলিউশন অফ সেফ প্যাসেজ পাচ্ছি, যে অর্থাৎ আমার জন্য গেট খোলা, কিন্তু গেট দিয়ে হচ্ছে যে পণ্যটি আসবে সেই পণ্যটি আমাদের হাতে নেই। তো এই ক্ষেত্রে এইরকম ধরনের যখন একটা সিচুয়েশন হচ্ছে, আমরা কি আসলে কোনো বিকল্প খুঁজতে পারি? অর্থাৎ আমরা তো দেখছি যে ইন্ডিয়া কোনোভাবে আমেরিকার থেকে অনুমতি এনে বা যেভাবেই হোক তারা হচ্ছে রাশিয়া থেকে তেল আনছে, বা রাশিয়ার থেকে তেল, এর আগেও বিভিন্ন সংকটে ইউক্রেন ওয়ারের সময় রাশিয়া থেকে ইন্ডিয়াকে আমরা তেল আনতে দেখেছি। তো কোনোভাবে কি এরকম হতে পারে যে হচ্ছে আমরা বৈশ্বিক কোনো অল্টারনেটিভ বা রাশিয়ার থেকে তেল আনতে পারবো কিনা? এখানে তেল ধরেন শুধুমাত্র যে সৌদি আরব বা ইউএইর যে দেশগুলো আছে ওরাই প্রডিউস করে এমন না,
অনেক দেশ আছে, যেমন নাইজেরিয়া আছে, ভেনেজুয়েলা আছে, তারপর আরবের দেশগুলো আছে, রাশিয়ার তেল আছে। সমস্যা হচ্ছে যে এদের তেলগুলো আমাদের রিফাইন করার ক্যাপাসিটি নেই। বিভিন্ন তেলের স্ট্রাকচার বিভিন্ন রকম। আমি যে কোনো তেল নিয়ে এসে আমি দেশে আনে এটা রিফাইন করে বাংলাদেশ মানুষকে সার্ভ করতে পারবো না, এটা হচ্ছে প্রথম প্রবলেম। তো এটাও ডেভেলপ হয়, এটা একটা মাল্টি ইয়ার্সের ব্যাপার। আর শুধু তাই না, যদি আপনি দেখেন যখনই আমরা রাশিয়ার কাছে নিতে যাচ্ছি আমরা একটা থ্রেটের মুখে পড়ছি আমাদের স্যাংশনের। যেমন দেখেন ইন্ডিয়া একটা বড় কান্ট্রি, ওদের এক্সপোর্ট অনেক ভালো এবং ওদের ডিপ্লোমেসিটা অনেক ভালো লেভেলে, এই জন্য ওরা অনেক ভালোভাবে একটা ডিল নেগোশিয়েট করতে পারতেছে। আমার মনে আছে জয়শঙ্করের কথা, যখন হচ্ছে ইউক্রেনের সাথে যুদ্ধ হয়েছিল তখন বলছিল যে আপনারা কেন হচ্ছে রাশিয়া থেকে তেল নিচ্ছেন, বলছে ইউরোপের 60% গ্যাস এখন রাশিয়া থেকে আসতেছে কারণ ওদের দরকার, তাই আমি কেন আমার দেশের লাভটাকে বুঝবো না। আমরা যখন এই সেম কাজটা করতে যাচ্ছি, আমাদের যে প্রবলেমটা হচ্ছে, আমাদের যে আরএমজি সেক্টরটা আছে যেটা এক্সপোর্টমুখী, এটার পুরাটার মেন বায়ার হচ্ছে ইউরোপ আর আমেরিকা। এবং এরা যদি এখন আমাদেরকে একটা সফট স্যাংশন দিয়ে দেয়, আমাদের একটা পুরো অর্থনীতিতে একটা ধস নামার মতো ব্যবস্থা করবে। সেই ক্ষেত্রে এখন কি করণীয় আপনি বলেন? এক্স্যাক্টলি, আমিও এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করেছি যে হচ্ছে আমরা যদি কোনো ধরনের একটা সেকেন্ডারি লেভেলের স্যাংশন খাই, আমরা আরএমজি সেক্টরটা যেরকম ধসে পড়বে, আমাদের অর্থনীতি বা আমাদের বাণিজ্য যেরকম ডলারমুখী বা ডলারের উপর পুরোপুরি নির্ভরশীল, আমাদের পেমেন্ট গেটওয়েগুলো হচ্ছে পুরোপুরি মোটামুটি বন্ধ হয়ে যাবে। তো এর মধ্যে আমরা একটা মোটামুটি খুশির খবর, আদৌ কিনা খুশির খবর, অবভিয়াসলি খুশির খবর যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে আমেরিকার কাছে একটি মার্কিন ওয়েভার বা বিশেষ ছাড়পত্র চেয়েছিলেন যাতে আমরা অন্তত কৃষি খাতের সেচ বা এবং ফুড সিকিউরিটির জন্য রাশিয়ান সোর্স থেকে আমরা রিফাইন্ড ডিজেল আমদানি করতে পারি। আমরা এই ছাড়পত্রটার অনুমতি পেয়েছি। তবে এখান থেকেও একটা নোওয়ার নেয়ার ইনাফ। আপনি দেখেন জিনিসটা যে হচ্ছে এটা শুধু খাদ্য আর শস্য হলো, কিন্তু দেখেন আমাদের সবকিছু কিন্তু তেলের উপর নির্ভরশীল। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, এভরিথিং, ইনফ্যাক্ট ইলেকট্রিসিটি অলসো। সো যখন আমাদের তেলের সংকট আসলেই পড়বে, আমাদের ট্রান্সপোর্টেশন সব থেমে যাবে, ট্রান্সপোর্টেশনের জন্য কস্ট অফ গুডস বেড়ে যাবে, বলে মানুষজন প্রোডাকশন থামাই দেবে, তো আলটিমেটলি ক্ষতি কাদের? আমাদেরই, অবভিয়াসলি আমাদের। এখন এই বিষয়ে এখন কি করা যায় ভাই আপনি বলেন? যদি মনে করেন যে হচ্ছে এই যে স্যাংশনের প্রভাবে আমরা পড়তেছি, কিন্তু এরা যদি আমরা ফেসে যাই তাহলে আমাদের তো ক্ষতি আছে, তার সাথে কিন্তু বিদেশেরও ক্ষতি আছে, কারণ এক্সপোর্টে কিন্তু তারাই নিচ্ছে জিনিসটা, তাদেরও কিন্তু গুডসের দাম বেড়ে যাবে। ওকে, আমরা তো এখানে একটা ভূ রাজনৈতিক ক্রস ফায়ারের শিকার আমরা হচ্ছে বুঝতে পারছি। তো আমার কাছে মনে হয় এই সব ক্ষেত্রে যদি এখানে আমরা হচ্ছে ওয়াশিংটনে আমরা লবিং একটু তীব্রতর করতে পারি। আমাদের যেমন আরএমজি সেক্টরটা আমাদের মধ্যে একটা স্ট্রেংথ, আবার একই সাথে উইক পয়েন্ট, যে আমাদের আরএমজি সেক্টর কলাপস করে কিনা। একই সাথে আমরাও বলতে পারি যে ওদের ক্ষেত্রেও এই আরএমজি সেক্টরটাকে আমরা আমাদের একটা স্ট্রং জোন হিসেবে দেখাতে পারি। ওয়াশিংটনে যদি আমরা হচ্ছে লবিং করে ওদের বুঝাতে পারি যে আমাদের আরএমজি সেক্টর যদি কোনো তেল কেনার না কিনতে পারার কারণে আমাদের আরএমজি সেক্টরে হচ্ছে ক্ষতি হয় বা আমাদের উৎপাদন খরচ বেড়ে যায় বা আমাদের হচ্ছে উৎপাদন বন্ধ হয়ে যায়, তাহলে তোমাদের সাপ্লাই চেইনটা পুরোপুরি ধসে পড়বে, অ্যাপারেল সাপ্লাই চেইনটা পুরোপুরি ধসে পড়বে। আমরা এখানে ওদের উপরে একটা অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, যে আমরা দেখাতে পারি যে হচ্ছে আমাদের ক্ষতি হলে এখানে তোমাদের হচ্ছে ওয়েস্টার্ন যে সাপ্লাই চেইন, অ্যাপারেল সাপ্লাই চেইন আমরা ধ্বংস করে মানে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু দেখেন যদি ওরা এই ধরনের থ্রেটের শিকার হয়, তাহলে মানে হোয়াট ইজ স্টপিং দেম ফ্রম মুভিং যে অ্যাব্রড, যে ইন্ডিয়া বা হচ্ছে ভিয়েতনামের মতো অন্য কোনো দেশের কাছে কেন ওরা এই পুরো অর্ডারটা ট্রান্সফার করে ফেলবে না? ওকে, ব্রিলিয়ান্ট কোশ্চেন। এটা একটা একদম রুট লেভেলের অ্যানালাইসিস, যে হচ্ছে মানে এই কোশ্চেনটা আসারই ছিল যে আমরা তো শুধুমাত্র একারা অ্যাপারেল সাপ্লাই দিচ্ছি না বা আমরা আরএমজি সেক্টর একা দেন না। সো আমাদের ঘাড়ের উপর যেহেতু চায়না, ইন্ডিয়া, তারপর হচ্ছে কম্বোডিয়া, ভিয়েতনাম, ওরা করতে পারতেছে না কারণ চায়নাকে ওরা ট্যারিফ দিয়ে বাকিগুলো কিন্তু ইজ আ ভ্যালিড অপশন। ইন্ডিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া এগুলা আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতেছে। সো আমরা হচ্ছে যখন বলবো যে ওদের কাছে আমাদেরকে আমরা উৎপাদন না করতে পারলে ওদের সাপ্লাই চেইন ধ্বংস হয়ে যাবে, তখন অবভিয়াসলি ওরা একটা অল্টারনেটিভ খুঁজতে চাবে। তবে একটা ব্যাপার আছে এখানে, যে আমরা কিন্তু ওয়ার্ল্ডের
আরএমজি এক্সপোর্টের দিক থেকে আমরা ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে রয়েছে, অর্থাৎ আমাদের এই ইন্ডাস্ট্রিটা আসলে $47 বিলিয়ন। তো এই $47 বিলিয়ন যে আমাদের ইম্পোর্ট অর্ডার, যারা ইম্পোর্ট করছে আমাদের থেকে, যেমন বিশ্বের অনেক বড় বড় কোম্পানিগুলো রয়েছে, যেমন ওয়ালমার্ট আছে, H&M আছে, যারা আছে এক্স্যাক্টলি সবগুলা বড় ব্র্যান্ড সব আমাদের থেকে নিচ্ছে, এবং তারা চাইলেই রাতারাতি আমাদের হচ্ছে $47 বিলিয়ন যে এই অর্ডারটা একই সাথে চাইলেই ইন্ডিয়া শিফট করে দিতে পারবে না, ভিয়েতনামে শিফট করতে পারবে না। আবার একই সাথে আমরা দেখতে পাই যেমন আরো যারা আমাদের কম্পিটিটর আছে, যেমন ইন্ডিয়ায় কিন্তু হলো শ্রমবাজারের মূল্য বেশি, আমাদের কম, সেই হিসেবে আমাদের মানে একটা অ্যাডভান্টেজ কাজ করে। ভিয়েতনাম আবার ইলেকট্রনিক্সের দিকে ঝুঁকছে, কাজেই এদেরও প্রোডাকশন কস্টটা হচ্ছে কোনোভাবে বেড়ে যাচ্ছে। সো আমরা এই ক্ষেত্রে আপনি তো এখানে ধরেন একটা শর্ট টার্মের গেনের কথা বলতেছেন যে হ্যাঁ আপাতত রাতারাতি কিন্তু আগামী 2 বছর ওভার আগামী 5 বছরের মধ্যে তখন সরাই ফেললে আলটিমেটলি তো আমাদের দেশটা ধসে যাবে, তাই না? অ্যানাদার ব্রিলিয়ান্ট কোশ্চেন। আমাদের যদি এরকম হয় যে আমরা সাপ্লাই চেইনে একটা শক আনতে যাচ্ছি, হ্যাঁ আমরা চাইলে এখন রাতারাতি একটা গ্লোবাল সাপ্লাই চেইনে একটা শক বা সাপ্লাই চেইন শক বা ভূকম্প আনতেই পারি, কিন্তু আসলে বায়াররা তো এরকম পছন্দ করে না, বায়াররা এরকম ঝামেলাযুক্ত জায়গা পছন্দ করে না, সোর্স পছন্দ করে না যেখান থেকে তারা কিনবে। তারা অবভিয়াসলি আজকে হোক কালকে হোক কোনো না কোনো অল্টারনেটিভ খুঁজে বের করবে। তো এই জায়গাটাতেই আমি বলেছি যে আমরা অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি খাটাবো, বাট অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসিটা মানে কোনোভাবেই যেন এটা ব্ল্যাকমেইলিং না হয়, বরঞ্চ আমরা হচ্ছে মিউচুয়াল একটা কোঅপারেশনের জায়গা দেখাবো। মিউচুয়াল কোঅপারেশনের জায়গাটা কীভাবে আমরা লবিং করে তাদের এটা বোঝাবো যে আমরা যদি ঠিকঠাক মতন তেল না পাই, আমাদের যদি উৎপাদন বন্ধ হয়ে যায়, আমাদের উৎপাদন বন্ধ হলে তোমাদের শোরুমগুলো খালি হয়ে যাবে। আমাদের উৎপাদনের কস্ট যদি বেড়ে যায়, যেমন আমাদের অলরেডি হচ্ছে আমরা স্পট মার্কেট থেকে, আমরা একটু পরে আলোচনা সেটা বলবো, আমরা স্পট মার্কেট থেকে অলরেডি তেল কিনছি। স্পট মার্কেট থেকে তেল কিনলে অবভিয়াসলি উৎপাদন কস্ট, হ্যাঁ প্রোডাকশন কস্ট অনেক বেড়ে যাবে। তো প্রোডাকশন কস্ট যদি আমাদের বেড়ে যায়, তাহলে আমরা টি শার্ট বা সেই ডেনিম আমাদের আরও 30% বেশি দামে বেচতে হবে। তো আমি যখন আমি যাদের বোঝাচ্ছি, যাদের জন্য আমি লবিস্ট নিয়োগ করছি, আমি তাদের যদি বোঝাতে পারি যে আমার ক্ষতি হলে আলটিমেটলি দিন শেষে আপনার পকেট থেকে টাকা খসবে, তখনই কিন্তু আপনিও চাবেন যাতে আমার এই ক্ষতিটা না হোক। এটা এইভাবে গ্লোবাল বিজনেসের জায়গা থেকে যদি আমরা তাদের হচ্ছে ভালো করে বোঝাতে পারি, সেক্ষেত্রে আমরা আসলে গেইন করতে পারবো। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা শুধুমাত্র এই জ্বালানি খাতটাকে যদি ইম্পোর্ট নির্ভর শতভাগ, আমাদের এই ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছে আমাদের হচ্ছে জ্বালানি খাতটা শতভাগ ইম্পোর্ট নির্ভর। এখানে হচ্ছে একটুও বলতে গেলে আমাদের কিছু প্রাকৃতিক গ্যাস সেক্টর আছে, এছাড়া হচ্ছে আমাদের আসলে কোনো জ্বালানি নাই যেটা হচ্ছে আমরা ইম্পোর্ট করি না। তো এভাবে আসলে হচ্ছে একটা দেশ কোনোদিন চলতে পারে না। সেক্ষেত্রে দেখা গেছে আমার ওখানে একটা যদি বৈশ্বিক ক্ষেত্রে একটা ওয়েভ তৈরি হয় বা ঢেউ তৈরি হয়, আমাদের এখানে অর্থনীতি সুনামি বয়ে যাচ্ছে। আমরা শুনছি যুদ্ধ লাগছে ইরান এবং আমেরিকার, আশেপাশে বহু দেশ আছে, কিন্তু সর্বপ্রথম জ্বালানি সংকটে পড়ে কলাপস করার মতন দেশ হয়ে গেছে বাংলাদেশ। তো আমাদের আসলে হচ্ছে দিন শেষে এই যে আমরা বাপেক্স আছে তেল গ্যাস অনুসন্ধানের জন্য, সেই বাপেক্স যেটা অকার্যকর একটা আমরা শুনি, যেটা নামেই একটা অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনগুলো হচ্ছে যেগুলো দশক ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে, সেগুলো হচ্ছে এই যে গ্যাস অনুসন্ধান নিয়ে বা আমাদের এই জ্বালানি যে অনুসন্ধানগুলো নিয়ে আমাদের যাতে নিজস্ব সোর্স থাকে সেটা নিয়ে আরও সামনে কাজ করতে হবে। ভাইয়া আপনি মাত্রই বললেন যে আমরা হচ্ছে ভূ রাজনৈতিক ক্রসফায়ারের শিকার, কিন্তু আপনাকে মানে এটা কি শুধুমাত্র ইন্টারন্যাশনাল যে জিও পলিটিক্স এটাই আছে, নাকি আমাদের নিজস্ব যে সিন্ডিকেট ওদের ব্যর্থতা এবং ওদের যে দখলদারিত্ব এটার একটা প্রভাব রয়েছে? দেখুন আসিফ, আমরা হচ্ছে একটু আগেই বললাম যে হলো আমাদের গ্লোবাল পলিটিক্সটা তো অবভিয়াসলি আছে, গ্লোবালি আমাদের একটা সাপ্লাই চেইনে বড় ধরনের শক এসেছে, সাপ্লাই চেইনটা বন্ধ হয়েছে, এবং আমরা এখান থেকে আরও বিভিন্ন জায়গা থেকে, আমি একটু আগেই বললাম যে আমরা স্পট মার্কেট থেকে তেল কিনতে বাধ্য হচ্ছি। যেমন হচ্ছে সরকার কাজাখস্তান থেকে স্পট মার্কেটে 1 লাখ টন তারা হচ্ছে রিফাইন্ড ডিজেল আমদানির জন্য অলরেডি অর্ডার দিয়েছে, এবং হচ্ছে অ্যাঙ্গোলা থেকেও এলএনজির জন্য হচ্ছে তারা স্পট মার্কেট থেকে এলএনজি কেনার যে ব্যবস্থা কার্যক্রম তারা শুরু করেছে। সো এই স্পট মার্কেটে যখন আমরা হচ্ছে কিনি, তখন আসলে আমাদের সাথে সাথে টাকাটা পে করতে হয়।
পে করতে গিয়ে আমাদের হচ্ছে যে রিজার্ভের আসলে অলরেডি ঘাটতি শুরু হয়ে গেছে। আমরা আমাদের গভর্নমেন্ট $2.5 বিলিয়ন হচ্ছে অলরেডি একটা লোন চেয়েছে, যাতে আমরা এই ফুয়েল ক্রাইসিসটাকে আমরা হচ্ছে ট্যাকেল দিতে পারি। তো এই গেল তো গ্লোবাল সিচুয়েশন, কিন্তু এই গ্লোবাল সিচুয়েশন যেখানে আমাদের সাপ্লাই চেইনে হচ্ছে একটা বড় ধরনের ইফেক্ট ফেলতেছে, সেই জায়গাটাই আসলে গেমটা খেলতেছে লোকাল সিন্ডিকেট এবং মাফিয়া ব্যবসায়ীরা। যেখানে হচ্ছে দেখা গেছে আমাদের রিজার্ভ যখন কমে আসছে, তখন মানি এক্সচেঞ্জ হাউস থেকে শুরু করে আমাদের যে লোকাল সিন্ডিকেট, তারা হচ্ছে বাজারে প্যানিক ছড়ানো শুরু করে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে যতটুকু তেল পাচ্ছে এখনো পর্যন্ত তেলের শর্টেজ পড়ে নাই, কারণ তেল যা ছিল নরমালি যুদ্ধ হয়নি, যেভাবে আসার কথা ওইগুলো কিন্তু এখনো আসতেছে। এক্স্যাক্টলি, এখনো পর্যন্ত যুদ্ধের জন্য যে তেলগুলো আসা বন্ধ হয়েছে, ওগুলো কিন্তু এখনো বাংলাদেশ এখনো প্রভাবটা ফিল করে নাই, কারণ শিপমেন্ট এখনো পর্যন্ত রেগুলার আছে। তাহলে কেন এরকম ক্রাইসিস পড়বে হঠাৎ করে? কেন মোটরসাইকেলের এই বাইক গাড়ির এরকম লাইন লেগে আছে? এইখানেই এই গেমটাই খেলছে আসলে লোকাল সিন্ডিকেট এবং মাফিয়ারা। এবং এই লোকাল সিন্ডিকেটটা হচ্ছে বৈশ্বিক কোনো একটা ঝামেলা পেলেই সেটাকে হচ্ছে সুযোগ নিয়ে আমাদের দেশে একটা ইন্টারনাল একটা ক্রাইসিস তৈরি করার হচ্ছে চেষ্টা করে, এবং একই সাথে তারা হচ্ছে বাণিজ্যিক লাভ নেওয়ার চেষ্টা করে। এবং তেল এক্ষেত্রে আমরা তেলটাকে দেখতে পাই আসলে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা এর আগের একটা যেদিন কথা হয়েছিল ইরানের যুদ্ধ নিয়ে, হরমুজ প্রণালী নিয়ে, সেদিনও আমরা আলোচনা করেছিলাম যে মুরগির দাম বাড়লে আসলে মুরগির দামই বাড়ে, কিন্তু তেলের দাম বাড়লে আসলে মুরগির দামও বাড়ে, রিক্সা ভাড়াও বাড়ে এবং সবকিছু বাড়ে। সো এইটা আসলে আমাদের গভর্নমেন্টকে শক্ত হাতে কন্ট্রোল করতে হবে। এবং আমি এছাড়া তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে হেদায়েত প্রাপ্তি ছাড়া আর কোনো আমার আসলে চাওয়ার নেই, আসলে কিছু বলার নেই। এবং হচ্ছে একই সাথে আমরা এক্সপেক্ট করব যে বাংলাদেশে যে বঙ্গোপসাগরের নিচে যে আমাদের তেল গ্যাসের যে সেক্টরগুলো রয়েছে, সেই জায়গাগুলোকে আমরা হচ্ছে আরেকটু ভালোভাবে অনুসন্ধান করে আমরা যাতে নিজেরাই এই জ্বালানির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ একেবারে না হতে পারলেও আমরা যেন শতভাগ ইম্পোর্ট নির্ভর না হই। আসলে ভাই আপনি একটা অসাধারণ কথা বলেছেন। আর হরমুজ প্রণালী এই গ্লোবাল ক্রাইসিসের টাইমে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি এই গ্লোবাল ভিলেজের মতো সিচুয়েশনে যদি আমরা সুস্পষ্ট একটা কূটনৈতিক পরিবেশ তৈরি করতে না পারি, তাহলে আমাদেরকে বারবার এভাবে সাফারি করতে হবে। তাই এখন আমাদের অন্যের উপর নির্ভরশীল না থেকে আস্তে আস্তে স্বনির্ভর হওয়ার চেষ্টা করতে হবে, হওয়ার দিকে এগিয়ে যেতে হবে। এটার জন্য যত টাইমই লাগুক, যত বাজেটই লাগুক, আমাদের মনে করতে হবে এটা হচ্ছে প্রচুর দরকারি একটি কাজ, সেভাবেই ততটুকু গুরুত্ব দিয়ে নিতে হবে। আর আপনারা যারা শুনছিলেন তারা এভাবে আলোচনা স্টুডিওর পাশে থাকুন, কারণ আমরা এভাবেই সত্যটা ডিকোড করে যাব। ভালো থাকবেন, ধন্যবাদ।